আমরা শুরু করতেছি শ্বসন ও শ্বাসক্রিয়ার আজকে তৃতীয় লাইভ ক্লাস এবং আজকেই শেষ লাইভ ক্লাস। ক্লাস নং 3, এটা হচ্ছে ইন্ট। হ্যাঁ, ক্লাসের শেষ। ওকে, তোমাদেরকে ক্লাস লিংকটা দিয়ে দিচ্ছি, ওয়েট করো। ঠিক আছে, ক্লাসে সবাই জয়েন করো। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি। সাউন্ড ক্লিয়ার আছে রুবাইয়াত? আমরা এই সবগুলো পড়েছিলাম। আসো আমরা একটু রিভিউ দেই যে এত 2 দিনে আমরা কি কি পড়ছি। আসো আমরা রিভিউ দেই। শ্বসন ও শ্বাসক্রিয়া, রেসপিরেশন এন্ড ব্রিথিং। শ্বসন তন্ত্রের মধ্যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল আছে, বায়ু পরিবহন অঞ্চল আছে, শ্বসন অঞ্চল আছে। আমরা এগুলা দেখেছিলাম। রুবাইয়াত, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, একটা কোয়েশ্চেনের অ্যানসার দাও তো। ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? বলো দেখি, ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? ওয়ালাইকুম আসসালাম রাইকা। হ্যাঁ বলো, ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে? 10টি। ভেরি গুড, ঠিক আছে। এই যে এগুলো আমরা পড়ছিলাম না, শ্বসনতন্ত্রের কাজ কি, পেশির ভূমিকা কি, এই যে ইন্টারকোস্টাল মাসেল উপরের দিকে উঠে ডায়াফ্রাম নিচের দিকে নামে,
এই যেগুলো পড়ছিলাম, হ্যাঁ। আচ্ছা, 10টি, ভেরি গুড রাইকা। এইটাও আমরা দেখছি, প্রশ্বাস নিঃশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণ। ওকে, এখন আমরা দেখব, এতক্ষণ স্নায়বিক নিয়ন্ত্রণ দেখলাম, এখন আমরা দেখব যে নিঃশ্বাসে রাসায়নিক নিয়ন্ত্রণ কিভাবে কাজ করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে কাজ করে। দেখো, অক্সিজেনের অভাব হলে আমরা শ্বাস নেই, আর রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আমরা নিঃশ্বাস নেই, মানে হচ্ছে ত্যাগ করি, ঠিক না? আচ্ছা, হাইড্রোজেন আয়ন কি বলেছে? হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে শ্বাসক্রিয়া বেড়ে যায়, হাইড্রোজেন আয়ন কমে গেলে শ্বাসক্রিয়াও কমে যায়, এটা মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখব যে গ্যাসীয় পরিবহন কিভাবে হয়, মানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়। তো খেয়াল করো, এই যে একটা মানুষের নাক, আচ্ছা এটা একটা মানুষ, হ্যাঁ। আচ্ছা, তো এই মানুষটার ক্ষেত্রে নাক দিয়ে এবং মুখ দিয়ে সে হচ্ছে বাতাস নিচ্ছে, এই বাতাসগুলো কোথায় আসতেছে বলো? ফুসফুসে। তো এই ফুসফুসে আসার পরে সেখান থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। আচ্ছা, এই হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে। তো এখন খেয়াল করো তো, এখান দিয়ে বিভিন্ন রক্তনালী আছে, রাইট? রক্তনালী দিয়ে রক্তগুলা হচ্ছে হৃৎপিণ্ডে আসে। তো এখন খেয়াল করো তো ভাইয়া, এই যে নাক থেকে ফুসফুস পর্যন্ত এগুলো আসতেছে অক্সিজেন, কি আসতেছে বলো? অক্সিজেন। এই অক্সিজেনটা কি আসতেছে? বায়ু আকারে, বাতাস আকারে আসতেছে। এই বাতাসটা আবার এই রক্তনালীর ভিতর দিয়ে কিভাবে আসবে বলো তো? তরল অক্সিজেন আকারে আসবে। খেয়াল করো, এই ফুসফুস থেকে রক্তনালীতে কিভাবে ঢুকবে। দেখো, ফুসফুসে আমাদের অক্সিজেনটা থাকে বাতাস হিসাবে, আর সারা শরীরে ছড়ায় যায় কিসের মাধ্যমে? তরল আকারে, তরল অক্সিজেন আকারে। তো এই যে এই ফুসফুস থেকে রক্তনালীতে অক্সিজেন যায় কিসের মাধ্যমে ভাইয়া বলো? ব্যাপন আকারে যায়। কিসের মাধ্যমে? ব্যাপনের মাধ্যমে যায়। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এই ব্যাপনের মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়। আবার এই যে আমাদের কার্বন ডাই অক্সাইড, আমাদের সারা দেহ থেকে অক্সিজেনগুলো কোথায় আসে? এই যে দেখো, ধরা যাক এটা পা, ধরা যাক এটা হাত, তো এই পা থেকে দেখো এই অক্সিজেনগুলা পাতে, হাতেও আসে, পায়েও আসে, ঠিক না? আসে কিনা বলো তো? এইদিকেও হাত থাকে, পা থাকে। ব্যাপারটা খেয়াল করো, এই যে নাক থেকে অক্সিজেন আসলো, অক্সিজেন বাতার আকারে ফুসফুসে আসলো, ফুসফুস থেকে রক্তনালীর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে আসবে। তো এই হৃৎপিণ্ড থেকে হাতে চলে যাবে, পায়ে চলে যাবে, দেহের আরো যত অংশ আছে সবগুলাতে এই অক্সিজেনটা চলে যাবে। এরপর এই হাত পায়ে যাওয়ার পরে এখানে কোষ আছে না বলো? হ্যাঁ, কোষ। তো ওই কোষের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। তাহলে ওই অক্সিজেনটা কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। এই অক্সিজেন কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে, সব জায়গায় কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে।
এখন এই মিস্টার কার্বন ডাই অক্সাইড কি করবে, এখান থেকে আবার সে ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে কোথায়, আবার ফুসফুসে চলে যাবে। এগুলো কিন্তু তরল আকারেই হচ্ছে, আবার ফুসফুসে গিয়ে সেটা কি হবে, বাতাস হবে, বাতাস, বাতাস হওয়ার পরে আবার নাক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই যে রক্তনালী থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে যাচ্ছে কিসের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে। ফুসফুস থেকে অক্সিজেন এই রক্তনালীতে যাচ্ছে কিসের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা দেখলাম যে এই ফুসফুস থেকে এই রক্তনালীতে আসতেছে ব্যাপনের মাধ্যমে, ঠিক আছে। এখন এই রক্ত দিয়ে অক্সিজেন গুলা কিভাবে যায়, রক্ত দিয়ে অক্সিজেন কিভাবে যায়, দেখো আমরা জানি যে রক্তে থাকে আরবিসি। আরবিসি মানে কি, রেড ব্লাড কর্পাসল বা রেড ব্লাড সেল, রেড ব্লাড কর্পাসল বা আরবিসি। এই আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটার আরেক নাম কি ভাইয়া, লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন এর জন্য রক্তের রং লাল হয়। এই হিমোগ্লোবিনের জন্যই রক্তের রং কি হয়, লাল হয়। এবং এই হিমোগ্লোবিনই হচ্ছে যে অক্সিজেন পরিবহন করে। এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, আবার ওই হিমোগ্লোবিনই কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। বোঝা গেল? আমরা জানি যে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা থাকে, ডাব্লিউবিসি থাকে, আরেকটা জিনিস থাকে প্লাটিলেট, এটা আমরা রক্তের অধ্যায় শিখব। রক্তের তিনটা কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট। রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা, আর প্লাটিলেট বা অনুচক্রিকা। ওকে, তো এর মধ্যে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। বুঝেছো? এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। মাহফুজ, রাইকা, রুবাইয়াত, বুঝতেছো আপু? আচ্ছা, তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই হিমোগ্লোবিন বা অন্য কোনো মাধ্যমে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিভাবে যায়। দেখো, প্রথমে আমরা অক্সিজেন পরিবহনটা দেখব, তারপর কার্বন ডাই অক্সাইড পরিবহন দেখব, ঠিক আছে। তো দেখো, অক্সিজেন পরিবহন দুই ভাবে পরিবাহিত হয়। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ মানে ভৌত, যেখানে কোনো অবস্থার চেঞ্জ হয় না, যেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। এই যে এই রক্তনালী দিয়ে অক্সিজেন গুলা ডিরেক্টলি যায়, এটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে যায়। হ্যাঁ, আচ্ছা, ভৌত দ্রবণ রূপে মাত্র 2% অক্সিজেন পরিবাহিত হয়, এবং রাসায়নিক যৌগ রূপে মাত্র, মাত্র না, পুরা 98% রক্ত পরিবাহিত হয়। এইখানে কি হচ্ছে, এই যে এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে, এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এখন প্রশ্ন হচ্ছে যে হিমোগ্লোবিনের সাথে 4 লেখা কেন, কারণ হিমোগ্লোবিনের 4টা অণু থাকে। এই যে দেখো, এই যে একটা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের 4টা খণ্ড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা খণ্ড একটা করে অক্সিজেন অণু নিতে পারে। আচ্ছা, তাহলে বলো হিমোগ্লোবিন কয়টা খণ্ড, দেখো তো, 1 2 3 4, এটা হচ্ছে একটা হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের 4টা খণ্ড, এই জন্য আমরা লিখতেছি হিমোগ্লোবিন 4। এবং হিমোগ্লোবিন 4 কয়টা অক্সিজেন নেয়, 4টা অক্সিজেন অণু নেয়। এই যে একটা, দুইটা, তিনটা, 4টা অক্সিজেন অণু নিতে পারে, ঠিক আছে। এখন দেখো, এই যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এই অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে দেখো
এই অক্সিজেন ফুসফুস থেকে ব্যাপন প্রক্রিয়া রক্তনালীতে যায়। এই রক্তনালীতে গিয়ে এই অক্সিজেন আবার কি করে, তরল অক্সিজেনটা আমাদের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে হৃৎপিণ্ডে যায়। হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অংশে চলে যায়, শরীরের বিভিন্ন অংশে চলে যায়। শেষ। তাহলে অক্সিজেন পরিবহন আমরা বুঝছি, ভৌত দ্রবণ রূপে যায় 2%, রাসায়নিক যৌগ রূপে যায় 98%। ক্লিয়ার? আচ্ছা, অক্সিজেন পরিবহন শেষ। অক্সিজেন এই তিন ভাবেই পরিবাহিত হতে পারে, ভৌত দ্রবণ আর রাসায়নিক যৌগ। এখন আমরা শিখব যে কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়। আসো দেখো কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়। এখানে ভৌত দ্রবণ লিখছে, ভৌত দ্রবণ না লিখে আমরা এটাকে বলবো কার্বনিক অ্যাসিড রূপে। কার্বনিক অ্যাসিড রূপে 5% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এই পার্সেন্টেজগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, এগুলো মনে রাখবা। এই কার্বন ডাই অক্সাইড করে কি, রক্তে তো পানি আছে বলো, হ্যাঁ, তো এই পানির সাথে বিক্রিয়া করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড এর মাধ্যমে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। তাহলে এটার নাম হলো কার্বনিক অ্যাসিড রূপে, হ্যাঁ। এই বিক্রিয়ায় হেল্প করে কার্বনিক অ্যানহাইড্রেস। আচ্ছা, শেষ। এবার কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ কি জিনিস, যে এই আমাদের মিস্টার কার্বন ডাই অক্সাইড এই হিমোগ্লোবিনের সাথে, হিমোগ্লোবিন আর অ্যামিন এই দুইটার সাথে বিক্রিয়া করে এইটা তৈরি করে কার্বামিনো হিমোগ্লোবিন। তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা, CO2 HbNH2 কার্বামিনো হিমোগ্লোবিন ডিরেক্ট লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো, এই যে HbNH2, দুইটা এইচ এর মধ্যে একটা এইচ এখানে গেল, দুইটা এইচ এর মধ্যে একটা এইচ এইদিকে, একটা এইচ এইদিকে, আর কার্বন ডাই অক্সাইড মানে C এখানে চলে আসছে, এই যে। আচ্ছা, তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে প্রায় 27% কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়? 27%। কার্বনিক অ্যাসিড রূপে কয় পার্সেন্ট? 5%। এটা মনে রাখবা, হ্যাঁ। আর একটা আছে বাইকার্বনেট রূপে। কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় বাইকার্বনেট রূপে, এখানে সব থেকে বেশি 65%। 65% যুক্ত। দেখো, রক্তের যে রস থাকে তাকে বলে প্লাজমা। প্লাজমা মানে রক্ত রস। আর প্লাজমার মধ্যে বিভিন্ন রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর অনুচক্রিকা বা প্লাটিলেট থাকে, ঠিক আছে। আচ্ছা, তো সোডিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয়, এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয়, ঠিক আছে। এই কথাটা লিখে দিতে পারবা না বলো? এই যে যেগুলা বললাম এগুলাই লিখে ফেলবা, শেষ। আর যদি তুমি আরো কিছু লিখে দিতে পারো তাহলে ভালো, না পারলেও সমস্যা নাই। এই যে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, এখানে এখানে সুন্দর করে বলে দিচ্ছে, এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে আরবিসি। আরবিসি দেখতে এরকম, হ্যাঁ। আরবিসির আরেক নাম এরিথ্রোসাইট বা আরবিসি, লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট বা আরবিসি, লোহিত রক্তকণিকা দেখতে এরকম। এখন এই লোহিত রক্তকণিকা অক্সিজেনের সাথে কি করে, অক্সি হিমোগ্লোবিন গঠন করে, এটা আমরা দেখছি। এই অক্সি হিমোগ্লোবিন গঠন করে এই লোহিত রক্তকণিকা মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন নিয়ে আসলো। মাইটোকন্ড্রিয়া কি করে, অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলে, পাওয়ার হাউস বলে। অক্সিজেনের মাধ্যমে খাবারকে জারিত করে শক্তি উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে, রাইট? ওকে। এই কার্বন ডাই অক্সাইড
পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, এবং হিমোগ্লোবিন আর অ্যামিনের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করলো। ওকে, শেষ। কার্বামিনো হিমোগ্লোবিনের মাধ্যমে এটা সে যাইতে থাকবে। আর এই আমাদের কার্বনিক অ্যাসিড, দেখো কার্বনিক অ্যাসিড যেহেতু একটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডটা ভেঙে গিয়ে H+ আয়ন এবং HCO3 আয়ন হয়ে যায়। তাহলে এই একটা H, দুইটা H2, আর এই যে CO3, ঠিক আছে। আচ্ছা, তো এই যে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি হয়, তো এই বাইকার্বনেট আয়ন আমাদের আরবিসি থেকে বের হয়ে এটা প্লাজমায় চলে যায়। আরবিসি কার মধ্যে ভেসে থাকে বলো তো? রক্তরসের মধ্যে ভেসে থাকে, রক্তরসে থাকে প্লাজমা। এই প্লাজমাতে আবার লবণ থাকে বা সোডিয়াম ক্লোরাইড থাকে। সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি হয়। তো এই সোডিয়াম আয়ন এই বাইকার্বনেটের মাধ্যমে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। যেহেতু এটার আরবিসির বাইরে তৈরি হচ্ছে, কাজেই প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইড কিসের মাধ্যমে পরিবাহিত হয় বলো? সোডিয়াম বাইকার্বনেট রূপে। আর আরো কিছু বাইকার্বনেট আয়ন রয়ে যায়, সবগুলা বাইকার্বনেট আয়নই তো আর চলে যাচ্ছে না। এটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। ঠিক আছে, এটা এখানে লেখে নাই, আর এগুলা তুমি চাইলে লিখতেও পারো, নাও পারো, সমস্যা নাই। এই পটাশিয়াম বাইকার্বনেট আয়ন তৈরি করে, ঠিক আছে। তাহলে পটাশিয়াম বাইকার্বনেট কিসের মধ্যে পাওয়া যায় বলো? এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাই যে কার্বন ডাই অক্সাইড লোহিত রক্তকণিকার মধ্যে কি রূপে পরিবাহিত হয়? পটাশিয়াম বাইকার্বনেট রূপে। আর প্লাজমার মধ্যে কি রূপে বাহিত হয়? সোডিয়াম বাইকার্বনেট রূপে। শেষ, এটাই ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে সোডিয়াম আর ক্লোরাইড, খেয়াল করো তো ভাইয়া, এই যে বাইকার্বনেট একটা মাইনাস আয়ন, তো যখনই একটা মাইনাস আয়ন তোমার এর ভিতরে, এই যে আমাদের আরবিসির ভিতর থেকে বাইরে চলে গেল, এখানে একটা মাইনাস আয়ন কম হয়ে গেল না? হ্যাঁ। তো এই মাইনাস আয়নের ঘাটতি পূরণের জন্য এখান থেকে একটা ক্লোরিন ভিতরে প্রবেশ করবে। তাহলে ক্লোরিন ভিতরে প্রবেশ করবে, এই যে ক্লোরিন মাইনাস, দেখো ক্লোরিন মাইনাস, এই মাইনাস আয়ন বের হয়ে যাবে আর এই মাইনাস আয়ন ভিতরে প্রবেশ করবে, তাহলে সমতা ঠিক থাকবে। হ্যাঁ, আচ্ছা। তো এই ক্লোরাইড আয়ন যেহেতু আরবিসির ভিতরে প্রবেশ করলো, মানে ক্লোরাইড শিফট হয়ে গেল, মুভ করলো, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। এই ঘটনাটাকে কি বলে? ক্লোরাইড শিফট। এটার আরেক নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। বুঝছো? এখন পরীক্ষায় তোমার পরীক্ষায় আসবে যে শ্বসনের রাসায়নিক নিয়ন্ত্রণ লেখো। অথবা প্রশ্নে আসতে পারে যে রক্তে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন কিভাবে রক্ত দিয়ে পরিবাহিত হয়। তখন অ্যান্সার কিভাবে গুছায় লিখবা? তুমি লিখবা যে অক্সিজেন পরিবহন। অক্সিজেন ভৌত ভৌত দ্রবণ রূপে 2% পরিবাহিত হয় এবং রাসায়নিক যৌগ রূপে 98% পরিবাহিত হয়। এইখানে রাসায়নিক যৌগটা দেখাই দিবা। ঠিক আছে ভাইয়া, এই রাসায়নিক যৌগটা দেখাই দিবা। শেষ। আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে লিখবা যে কার্বনিক অ্যাসিড রূপে 5% পরিবাহিত হয়। তারপর তুমি এখানে একটা বিক্রিয়া দেখাই দিবা, এই যে কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া। শেষ। তারপর লিখবা যে কার্বামিনো যৌগ রূপে 27% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। কার্বামিনো যৌগ, এই যে এটা দেখাই দিবা। শেষ। এই যে এটা দেখাই দিবা। ডান। তারপরে তুমি লিখবা যে সোডিয়াম বাইকার্বনেট রূপে 65% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়। সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। শেষ। এবং এরপর এই ছবিটা আট করে দিবা। পারবা? এভাবে লিখলে তুমি 3-এ 3 পাবা, 4-এ 4 পাবা। মাহফুজ, রাইকা, রুবাইয়াত, বলো তো পারবা কিনা?
ছবিটা কিন্তু খুব কঠিন কিছু না, দেখো, ঠিক আছে। এবার বহিঃশোষণ আর অন্তঃশোষণের মধ্যে পার্থক্য, এটা খ নাম্বারে আসতে পারে। আমাদের কোষের মধ্যে যেগুলো ঘটে, কোষের মধ্যে যে শ্বসন ঘটে সেটা অন্তঃশোষণ, আর কোষের বাইরে যেগুলো ঘটে সেটা বহিঃশোষণ। অন্তঃশোষণে অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর বহিঃশোষণে কি অক্সিজেন পরিবাহিত হয় এবং কার্বন ডাই অক্সাইডও পরিবহন হয়। বহিঃশোষণে শক্তি উৎপাদন হয় না, কিন্তু অন্তঃশোষণ যেহেতু কোষে ঘটে, অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং সেই সাথে শক্তি তৈরি হয়। এই তো, ক্লিয়ার, পারবা? হ্যাঁ। শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। শ্বাসরঞ্জক, রঞ্জক মানে রং। শ্বসনের সময় কোন রংযুক্ত একটা পদার্থ হেল্প করে, সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। কে হেল্প করে বলো? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিনে হিম আর গ্লোবিন থাকে 1:25, হ্যাঁ। হিমের 33.33% থাকে লৌহ বা আয়রন, এবং এতগুলা লৌহ থাকে 3-4 থেকে 5%। তারও একটা কল আসছে, আমি কলটা ধরি। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই যে ক্লাস নিচ্ছি, তো এটা শেষ করে গোসল করব, ফ্রেশ হয়ে তারপর চলে আসবো। আহ, ঠিক আছে স্যার, আসতেছি, 12টার আগে চলে আসবো স্যার। ঠিক আছে, দেখো, আমরা অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি। শ্বাসনালীতে বিভিন্ন সমস্যা দেখা যায়। ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, দেখো, সাইনোসাইটিস। সাইটিসের ক্ষেত্রে এখানে আইটিস কথাটা আছে না ভাইয়া? দেখো তো, আইটিস। আইটিস মানে প্রদাহ। আইটিস মানে কি ভাইয়া? প্রদাহ। দাঁড়াও, এখানে একটা পেজ নেই, পেজ নিয়ে লিখে দিই। খেয়াল করো তো, সাইনোসাইটিসে আইটিস আছে না? এই আইটিস কথাটার মানে হচ্ছে প্রদাহ। প্রদাহ জিনিসটা কি তোমাদেরকে বুঝাই দেই। আমরা থাপ্পড় দিয়ে মনে রাখবো প্রদাহ। থাপ্পড় দিলে যে যে ঘটনাগুলো ঘটে সেখানে প্রদাহ হয়। থাপ্পড় দিলে কি হয় বলো তো? ব্যথা লাগে, লাল হয়, গরম হয়, ফুলে যায়, ঠিক না? এইগুলা হচ্ছে প্রদাহের কার্ডিনাল ফিচার। কি দেখে বুঝবো প্রদাহ হচ্ছে? ব্যথা হবে, লাল হবে, গরম হবে, ফুলে যাবে, এইগুলা দেখলে আমরা বুঝবো যে এখানে আইটিস হয়েছে বা প্রদাহ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে বলছে সাইনোসাইটিস, তার মানে সাইনাসের প্রদাহ। ব্রঙ্কাইটিস, ভেরি গুড। ওটাইটিস, ওটাইটিস মিডিয়া, এরকম অনেকগুলো আছে। এই যে ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস, ওটাইটিস, টনসিলাইটিস, মানে যত জায়গায় আইটিস পাবো আমরা বুঝবো তত জায়গায় থাপ্পড় খাইছে। মানে থাপ্পড় খাইলে যা যা হয় ওগুলা ঘটে, ঠিক আছে। এগুলা কিন্তু আসে যে প্রদাহের কার্ডিনাল ফিচার কি? ব্যথা, লাল, গরম হবে, ফুলে যাবে, ওকে। আচ্ছা, তো সাইনোসাইটিস কি, আসো আমরা একটু দেখি। সাইনাস মানে ফাঁকা জায়গা। আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম সাইনোসাইটিস আসছে কথাটা সাইনাস থেকে। সাইনাস মানে ফাঁকা জায়গা, সিল মানে গহ্বর বা ফাঁকা জায়গা। তো আমাদের মুখের মধ্যে যে হাড্ডিগুলো দিয়ে মুখ তৈরি হয়েছে, সেই হাড্ডিগুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে। এই যে যেমন চোখের একটু উপরে ফাঁকা জায়গা আছে। তো এই হাড্ডিটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন। এই জন্য এই সাইনাস গুলাকে বলা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এই বোনটার নাম হচ্ছে ম্যাকজিলা। ম্যাকজিলা আমাদের উপরের চোয়াল গঠন করে, এগুলা উপরের দাঁত লেগে থাকে, হ্যাঁ। তো এই ম্যাকজিলাতে যে সাইনাস বা ফাঁকা জায়গা আছে সেটাকে আমরা বলতেছি ম্যাকজিলারি সাইনাস। কি বলতেছি বলো? ম্যাকজিলারি সাইনাস। এবং এই যে এই জায়গায় যে হাড্ডি থাকে তাকে বলে এসফেনয়েড সাইনাস। এসফেনয়েড বোন থেকে আসছে এসফেনয়েড সাইনাস।
স্ফেনয়েড সাইনাস। এখন এই স্ফেনয়েডের পিছন দিকে থাকে এথময়েড সাইনাস। আচ্ছা শোনো, এথময়েডের পিছনে থাকে স্ফেনয়েড সাইনাস, এই দুই চোখের মাঝখানে থাকে এথময়েড সাইনাস, ঠিক আছে? এথময়েড সাইনাস কোথায় থাকে? দুই চোখের মাঝখানে, এটা মনে রাখবা। দুই দুই চোখের মাঝখানে থাকে এথময়েড সাইনাস, আর এথময়েডের পিছনে থাকে স্ফেনয়েড সাইনাস। তাহলে চারটা সাইনাস থাকে আমাদের মুখের মধ্যে, হ্যাঁ? কয়টা সাইনাস থাকে ভাইয়া? চারটা। কি কি? ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, স্ফেনয়েড সাইনাস। এবং খেয়াল করো তো, এগুলো আমাদের নাকের চারপাশে না? নাকের চারপাশে। এই জন্য এগুলাকে বলা হয় প্যারানেজাল সাইনাস। কি বলে? প্যারানেজাল সাইনাস। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, প্যারানেজাল সাইনাস কয় জোড়া? 4 জোড়া। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এইদিকে 4টা, এইদিকে 4টা। তাহলে প্যারানেজাল সাইনাস, ঠিক আছে? সাইনোসাইটিস হইলে কি হয়? সাইনোসাইটিস হইলে কি হবে? এই যে বলে দিবা, এগুলা কোথায় লিখছি? ব্যথা হবে, পেইন হবে, ফুলে যাবে, গরম হবে, লাল হবে, এগুলা লিখে দিবা, ঠিক আছে? তো পেইন বা ব্যথাটা কোথায় হয়? সাইনাস হইলে, সাইনোসাইটিস হইলে মাথায় ব্যথা হয়। শুনো, এক এক জায়গায় এক এক জায়গায় ব্যথা হবে। ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস হলে গলা ব্যথা করবে। সাইনোসাইটিস হলে এটা যেহেতু মাথার কাছে, মাথায় ব্যথা হবে। দেখো, মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, ঠিক আছে? ব্রোঙ্কাইটিস হলে বুকে ব্যথা করবে। গলা ব্যথা করবে, ঠিক আছে? এখন সাইনোসাইটিসকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাকিউট সাইনাসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। এই অ্যাকিউট কথাটার মানে হচ্ছে হঠাৎ, আর এই ক্রনিক মানে হচ্ছে বারবার। বুঝছো? অ্যাকিউট মানে হঠাৎ, তোমার আগে কোনোদিন হয় নাই, হঠাৎ করে সাইনোসাইটিস হয়েছে, এটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস। আর আগেও হয়েছে, বারবার হচ্ছে, বারবার সাইনোসাইটিস হচ্ছে, এটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। এর স্থায়িত্ব 2 মাসের বেশি ধরে তোমার একটানা হইতে আছে। সাইনোসাইটিস কাকে বলে? ক নাম্বারে আসতে পারে? সাইনাসের প্রদাহকে সাইনোসাইটিস বলে। এখন এই সাইনোসাইটিস বা যে কোনো আইটিস কেন হয়? ইনফেকশনের কারণে হয়। সেটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ছত্রাক দিয়ে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যালার্জি, বিভিন্ন কারণে মিউকাসে, সাইনাসে প্রদাহ হইলে তাকে বলে সাইনোসাইটিস। শেষ। রোগের কারণ, এগুলো রিডিং দিবা। রোগের লক্ষণ কি দিবা? রিডিং, এই তো রিডিং দিবা এগুলো সব, হ্যাঁ? ঠিক আছে। পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস দেখা যায়। পেরি অরবিটাল, অরবিটাল মানে কি জানো? অক্ষিগোলক। এই যে ধরো দুইটা চোখ, এই যে চোখ যে কোটরের মধ্যে অবস্থিত তাকে অক্ষিগোলক বলে, পেরি অরবিটাল বলে, ঠিক আছে? দাঁড়াও, একটু দাঁড়াও। হুম, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। প্রতিকার কি? দিনে কয়েকবার নেজাল স্যালাইন স্প্রে করতে হবে, নেজাল স্প্রে ব্যবহার করতে হবে। নাক বন্ধ অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো। মাথা নিচু করে শরীর বাঁকানো অনুচিত, ঠিক আছে? এই তো, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই তো লিখে দিবা, ঠিক আছে? পারবা না? এবার ওটাইটিস মিডিয়া কি জিনিস? ভাইয়া, অটো মানে কান, ওই অটো মানে কি বলতো? অটো মানে কান, সো ওটাইটিস মিডিয়া মানে মধ্যকর্ণ। শোনো, কানের 3টা অংশ থাকে,
দেখাচ্ছি তোমাদের। আচ্ছা থাক, আগে তোমরা হয়তো জানো, তোমাদেরকে দেখাইছিলাম এক সময় যে কানের তিনটা অংশ থাকে। ঠিক আছে, দেখো, তোমাদেরকে দেখাই। এই যে আমাদের কান, হ্যাঁ, তো এই কানের মধ্য দিয়ে এরকম করে যায়, যে এখানে কানের পর্দা আছে। শোনো, কানের মধ্যে এরকম জটিল কিছু জিনিস থাকে, হ্যাঁ। তার মধ্যে এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহিকর্ণ, মানে এই যে কানের যে অংশটা আমরা দেখি, মাঝখানে থাকে মধ্যকর্ণ এবং পরে থাকে অন্তকর্ণ। তো এই যে মাঝখানে যদি সংক্রমণ হয় এটাকে বলে মধ্যকর্ণের সংক্রমণ বা ওটাইটিস মিডিয়া। এই আইটিস হবে কোথায়? মধ্যকর্ণে, ওটাইটিস মিডিয়া। শিশুরা সাধারণত এই রোগে বেশি হয়। গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপন ইউস্টেশিয়ান নালীর কারণে এটা হয়। আচ্ছা, এই যে এই দিক দিয়ে থাকে ইউস্টেশিয়ান নালী, হ্যাঁ। আচ্ছা, ওটাইটিস মিডিয়া দুই ধরনের, অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট মানে হঠাৎ করে হবে, স্বল্পস্থায়ী। ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, বারবার হইতে থাকবে। রোগের কারণ কি? অবশ্যই ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হবে। দাঁড়াও, একটা কল আসছে, কলটা ধরি। হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, 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 বলেন। না, আমি ওই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো এই যে আরেকটু পরে শেষ হবে, এটা শেষ করে ফ্রেশ হয়ে আসতেছি স্যার। হ্যাঁ, সমস্যা নাই, ওই যে আমি আর আমার ফ্রেন্ড দুইজনেই আসতেছি। শিখতো স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওকে, দেখো, তো বাচ্চাদের কানে পুজ জমে যায় না? শোনো, বাচ্চাদের কানে পুজ জমে যায় না, এটাই হচ্ছে ওটিটিস মিডিয়া। এটা কি হয়? ইনফেকশনের কারণে হয়। এগুলো মনে রাখতে পারো চাইলে। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোর কারণে হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, স্ট্রেপ্টোকাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মোরেকজেলা, ক্যাটারালিস। মনে চাইলে মনে রাখতে পারো, না চাইলে নাই। বলবা যে ইনফেকশনের কারণে হয়, সেটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ছত্রাক দিয়ে হতে পারে, প্রোটোজোয়া দিয়ে হতে পারে। আচ্ছা, কোনো কারণে অ্যাডিনয়েড ফুলে গেলে, আচ্ছা, অ্যাডিনয়েড হচ্ছে এক ধরনের লসিকা গ্রন্থি, এটা ফুলে গেলে। মায়ের দুধ যদি বাচ্চাদের আমরা কম পান করাই, সেক্ষেত্রে এই যে ওটিটিস মিডিয়া হয়, দেখছো? বাচ্চাদের ঠান্ডা লাগলে, কানে সংক্রমণ হইলে এগুলো হতে পারে। ওটিটিস মিডিয়া কাদের বেশি হয়? বাচ্চাদের বেশি হয়, শিশুদের। শেষ। এই যে মধ্যকর্ণে কি হয়? পুজ হয়ে যাবে। তাহলে কি হবে ভাইয়া? তাপমাত্রা বেড়ে যায়, ফুলে যায়, গরম হয়। ওই যে গরম হয় লিখছিলাম না? গরম হয় মানে জ্বর হয়। এই যে 104 ডিগ্রি জ্বর। ব্যথা হবে, হ্যাঁ, ফুলে যাবে, লাল হবে। আচ্ছা, উপদেশ কি? অপ্রয়োজনে কান চুলকানো যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, কান পরিষ্কার রাখতে হবে, কানে পানি ঢুকতে দেওয়া যাবে না, কানে পানি ঢুকলে পানি বের করতে হবে, এই তো এগুলো। প্রতিরোধ কি? বুকের দুধ খাওয়াইতে হবে 45 ডিগ্রি কোণ করে। তোমরা বলো তো, টেস্ট টিউব কত ডিগ্রি কোণ করে ধরতে হয় কেমিস্ট্রি ল্যাবে?
অথবা একটা ভ্যাকসিন আমরা দিতে পারি, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এইটা দিলে হচ্ছে আর কোনো সমস্যা হয় না। কানের ড্রপ ব্যবহার করা যেতে পারে, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যেতে পারে, প্যারাসিটামল ব্যথা কমানোর জন্য আমরা দিতে পারি। এই তো। কান দিয়ে পুষ পড়লে আমরা টিম্পেনোস্টমি টিউব করতে পারি। কানের পর্দা ছিদ্র হয়ে গেলে মাইরিঙ্গোপ্লাস্টি করা যেতে পারে। এখন দেখো, ধূমপায়ী আর অধূমপায়ী এক্স রে। যারা ধূমপান করে, স্মোক করে, বিড়ি সিগারেট খায়, তাদের ফুসফুসটা দেখতে এরকম হয়। আর যারা ধূমপান করে না, ভালো মানুষ, তাদের ফুসফুসটা দেখতে এরকম হয়। এই ফুসফুসের এক্স রে চিত্রের তুলনা করো, এটা খ নাম্বারে আসবে এবং ঘ নাম্বারে আসবে, ঠিক আছে? এখন দেখো, এই পার্থক্যটা তোমরা পড়বা। এখানে অস্বাভাবিকভাবে দেখা যাবে, আর এখানে সুন্দরভাবে কালো সাদা দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। এখানে হৃৎপিণ্ডের জন্য যে ছায়া থাকে সেটা সুন্দর, এখানে হৃৎপিণ্ডের জন্য ছায়াটা অনেক বড় হয়ে যাবে, এটা অসুস্থ। হ্যাঁ, এমফাইসেমা দেখা যাবে না, আর এমফাইসেমা দেখা যাবে। এমফাইসেমা কি? এই যে এমফাইসেমা দেখো, অ্যালভিওলাসের এই যে এরকম অ্যালভিওলাস অনেকগুলা অ্যালভিওলাস মিলে এমফাইসেমা তৈরি হয়। এখন শোনো, এমফাইসেমা হইলে হয় কি, এই যে এই মাঝখানের পর্দাগুলা নষ্ট হয়ে যায়, তাহলে দেখে মনে হয় যে পুরাটাই মনে হয় একটা অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাসের আয়তন বেড়ে যাওয়াকে বলে এমফাইসেমা। ওকে, এগুলো একটু রিডিং দিও। ধূমপানের ক্ষতি কি? এমফাইসেমা হবে। ধূমপান করলে কি কি ক্ষতি হবে? এমফাইসেমা হবে, ব্রোঙ্কাইটিস হবে, যক্ষা হবে, ক্যান্সার হবে, প্লুরাইসিস হবে, ফাইব্রোসিস হবে, হার্ট অ্যাটাক হবে, কাশি হবে, কোভিড-19ও হইতে পারে, করোনাও হইতে পারে। আচ্ছা, এটা পড়বা, হ্যাঁ। তারপরে দেখো, কৃত্রিম শ্বাস প্রশ্বাস কিভাবে দেওয়া যায়। মুখে মুখ লাগিয়ে, নাকে মুখ লাগিয়ে, বা নাকে ও মুখে মুখ লাগিয়ে। তারপরে এই যে অক্সিজেন মাস্কের মাধ্যমে দেওয়া যায়, বিভিন্নভাবে দেওয়া যায়, ভেন্টিলেটরের মাধ্যমে দেওয়া যায়। এই তো, অধ্যায়টা শেষ হলো, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়ে বুঝো না এরকম কিছু আছে? বুঝছো সবাই? আচ্ছা, আমাদের অধ্যায়টা শেষ হলো। আমাদের আর 5টা অধ্যায় বাকি আছে, অনলি 5টা অধ্যায়। তাহলে আমাদের 25 ব্যাচের যে শর্ট সিলেবাস সেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করতেছি তোমাদের মে মাসের মধ্যেই আমরা 5টা অধ্যায় শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে।